একবার ভাবুন তো, এমন একটা দেশ যার মাটির নিচে কিনা রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার, অথচ সেই দেশের মানুষের প্লেটে খাবার জোটে না। না, এটা কোনো বানানো গল্প নয়, এটাই আজকের ভেনিজুয়েলার কঠিন, অবিশ্বাস্য বাস্তবতা। চলুন এই অদ্ভুত বিরোধাভাসের পেছনে গল্পটা একটু খুঁজে দেখি। দেখুন, এই একটা বাক্যই যেন ভেনিজুয়েলার পুরো সংকটটাকে আমাদের চোখের সামনে তুলে ধরে। একদিকে যেমন আছে অপুরন্ত প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে তেমনই আছে মানুষের চরম দুর্দশা। কিন্তু প্রশ্নটা হলো, কিভাবে একটা দেশ এতটা নিচে নেমে যেতে পারে? কিন্তু গল্পের শুরুটা একদমই এরকম ছিল না। একটা সময় ছিল যখন ভেনেজুয়েলা ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী আর উন্নত দেশগুলোর মধ্যে একটা ছিল। চলুন দেখি একসময়ের সেই ঝলমলে দিনগুলো কেমন ছিল, আর সেখান থেকে এই পতনের শুরুটা ঠিক কিভাবে হলো। হ্যাঁ, একদম ঠিকই দেখছেন। শুধু তেল বিক্রি করে পাওয়া টাকায় ভেনিজুয়েলার অর্থনীতি ছিল দারুণ শক্তিশালী। শহরগুলো ছিল ভীষণ আধুনিক, আর মানুষের জীবনযাত্রার মানও ছিল অনেক ওপরে। তেলই ছিল তাদের সবথেকে বড় শক্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে তেল ছিল তাদের সবচেয়ে বড় শক্তির উৎস, সেটাই শেষে হয়ে দাঁড়ালো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর এটাই তো $1,000,000 প্রশ্ন, তাই না? কিভাবে সেই সমৃদ্ধি, সেই প্রাচুর্য হুট করে হাওয়ায় মিলিয়ে গেল? এর উত্তরটা আসলে কোনো একটা কারণে লুকিয়ে নেই, বরং বেশ কয়েকটি মারাত্মক ভুলের যোগফলই আজকের এই পরিস্থিতি তৈরি করেছে। দেখুন, সবকিছু যখন শুধু তেলের উপরে টিকে থাকে তখন যা হয় আর কি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেই পড়ল, অমনি দেশের পুরো অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়ল। এর সাথে যোগ হল সরকারের কিছু আত্মঘাতী নীতি, যেমন ধরুন একের পর এক ব্যক্তিগত ব্যবসা রাষ্ট্রীয়করণ করে ফেলা, কিংবা জিনিসপত্রের দাম এমন অবাস্তবভাবে বেঁধে দেওয়া যে উৎপাদনই বন্ধ হয়ে গেল। আর তার উপরে ছিল লাগামহীন দুর্নীতি, যা দেশের সম্পদকে ভেতর থেকে শুষে নিয়েছে। সবশেষে রাজনৈতিক ক্ষমতার লড়াই দেশকে আর কখনোই স্থিতিশীল হতে দেয়নি। এই সব কিছু মিলেই ভেনেজুয়েলাকে আজকের এই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। এই যে অর্থনৈতিক পতন, এর সবচেয়ে ভয়ঙ্কর ফলাফল কী ছিল জানেন? হাইপার ইনফ্লেশন, মানে এমন একটা পরিস্থিতি যা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। আরও সহজ করে বললে, হাইপার ইনফ্লেশন মানে হলো টাকার আর কোনো দামই নেই। মানে আজ সকালে একটা পাউরুটির যা দাম, বিকেলে হয়তো সেটার দাম দ্বিগুণ। ভাবা যায়, একটা পর্যায়ে ভেনিজুয়েলার বার্ষিক মুদ্রাস্ফীতির হার 10,00,000% ছাড়িয়ে গিয়েছিল। ভাবুন তো, মানুষের সারা জীবনের সঞ্চয় রাতারাতি স্রেফ কতকগুলো অকেজো কাগজে পরিণত হল। এই স্লাইডের কথাটা কি অসাধারণভাবে পরিস্থিতিটা তুলে ধরে, তাই না? ভেনিজুয়েলায় এমনও সময় গেছে যখন মানুষ টাকা গোনার বদলে ওজন করে লেনদেন করত, কারণ নোটের সংখ্যা এত বেশি হয়ে গিয়েছিল যে গোনাটাই অসম্ভব ছিল। কিন্তু সেই টাকার পাহাড়ের কোনো মূল্যই ছিল না। এই ছবিটা কিন্তু কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই ছিল সেখানকার হাড়ে হাড়ে টের পাওয়া বাস্তবতা। সামান্য কিছু জিনিস, ধরুন এক প্যাকেট দুধ বা চাল কেনার জন্য মানুষকে আক্ষরিক অর্থেই বস্তা ভর্তি টাকা নিয়ে দোকানে ছুটতে হতো। কিন্তু এই সব সংখ্যা, এই সব পরিসংখ্যানের আড়ালে আসল গল্পটা হলো সাধারণ মানুষের। এই সংকটের মানবিক মূল্য ছিল অকল্পনীয়। যখন একটা দেশ এভাবে ভেঙে পড়ে, তখন তার আঁচ লাগে প্রত্যেকটা পরিবারে। একদিকে শিশুরা পেটে খিদে নিয়ে ঘুমাতে যাচ্ছে, অন্যদিকে জরুরি ওষুধের অভাবে হাসপাতালে মানুষ মারা যাচ্ছে। দোকানপাটের তাকগুলো সব ফাঁকা। বেঁচে থাকার আর কোনো রাস্তা না দেখে লক্ষ লক্ষ মানুষ নিজের বাড়ি, নিজের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সংখ্যাটা শুধু একবার দেখুন, 70 লক্ষের বেশি। এটা সাম্প্রতিক পৃথিবীর অন্যতম বড় একটা শরণার্থী সংকট। আর প্রত্যেকটা সংখ্যা আসলে এক একটা ভাঙা স্বপ্ন, একটা অনিশ্চিত ভবিষ্যতের গল্প। ভেনেজুয়েলার গল্পটা শুধু একটা দেশের পতনের কাহিনী নয়, এর গুরুত্ব আসলে আরও অনেক বেশি। কারণ এই ঘটনা থেকে আমাদের সবার জন্যই শেখার মতো অনেক কিছু আছে, যা বিশ্বের যে কোনো দেশের জন্যই প্রাসঙ্গিক। এটা আমাদের সবাইকে একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয়। এটা একটা সতর্কবার্তা যে শুধু প্রাকৃতিক সম্পদের ওপর ভর করে একটা দেশ টিকতে পারে না। এটা একটা প্রমাণ যে ভুল নীতি আর দুর্নীতি একটা সমৃদ্ধ দেশকে কিভাবে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে পারে। এই শেষ প্রশ্নটা হয়তো আমাদের সবার জন্যই। ভেনিজুয়েলার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা দেশের আসল সম্পদ তার মাটির নিচের তেল বা সোনা নয়, বরং তার সঠিক নীতি, সুশাসন আর তার দেশের মানুষ। এই শিক্ষাটাই হয়তো ভেনিজুয়েলার এই ভয়াবহ পতন থেকে আমাদের সবার জন্য সবচেয়ে বড় পাওনা।